জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসাবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজন। পুরো সময় আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। একদিকে বলা হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে ইতিহাসের কথা, রেকর্ড হবার কথা, আর এর কাছাকাছি দাঁড়িয়েই আমরা দেখতে পাচ্ছি এখনও সন্ধ্যার সময় পিক আওয়ারে কোথাও কোথাও লোডশেডিং, সেটিকে কখনো কখনো বিদ্যুৎ বিভ্রাটও বলতে হচ্ছে, ভোল্টেজের সমস্যা হচ্ছে, আর জ্বালানি সংকটের চাপ তো বেশ কয়েকদিন ধরেই আছে। এই দুই বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। তবে এই সব প্রশ্নের উত্তর খোঁজার পাশাপাশি আজ যেহেতু আমরা নীতি নির্ধারকদেরকে পাশে পাবো, আমরা প্রশ্ন করব আমাদের শিশুদের, সন্তানদের নিরাপত্তা নিয়ে, আমরা প্রশ্ন করব বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে। কিন্তু যেহেতু বিদ্যুৎ আর জ্বালানি নিয়ে আলোচনা, শুরুতেই আমার সাথে যে অতিথি আছেন এবং আরও যারা যুক্ত হবেন সবার পরিচয়টি আগে জানিয়ে দিতে চাই। এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে আছেন অর্থনীতিবিদ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর সৈয়দ মিজানুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সাথে আমরা অপেক্ষায় আছি শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন এমপি, তিনি জামালপুর 5 আসনের সংসদ সদস্য বিএনপির পক্ষ থেকে, এবং একই সাথে তিনি ময়মনসিংহ বিভাগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বিএনপির। একই সাথে আমরা অপেক্ষায় আছি মোহাম্মদ কামরুল হাসান মিলনের, তিনি ময়মনসিংহ 6 আসনের সংসদ সদস্য। আমরা দুজন নীতি নির্ধারকরা যখন আসবেন আমরা তাদের সাথে সেই বিষয়ে আলোচনা করব। তবে তার আগে সৈয়দ মিজানুর রহমান, আপনার কাছে আসতে চাই। এবং গত দুদিন আমার আর আপনার একটি জায়গাতে দেখা হয়েছে, সেটি হচ্ছে যে যখন বিদ্যুতের দাম বৃদ্ধি বলবো নাকি সমন্বয়ে বলবো সেটি নিয়ে পরে আলোচনা, কিন্তু একটি গণশুনানি হয়েছে এবং সেখানে আপনার কথা আমি শুনছিলাম। এবং যখনই আমরা এই আলোচনাটি করছি হঠাৎ করেই জানতে পারলাম গতকালকে যে দেশে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন হয়েছে 17,000 মেগাওয়াটের কাছাকাছি, এবং যেটি আমি শুরুতেই বলছিলাম যে তারপরও দেশে বিদ্যুতের এক ধরনের সংকট তো আছেই। ওই দিনও যে লোডশেডিং হয়নি তা না, এবং গত 7 দিনের পিডিবি ডেটা বলছে যে অন্তত 2 দিন 2000 মেগাওয়াটের উপরে লোডশেডিং হয়েছে বাংলাদেশে। আমি বিদ্যুতের দাম সমন্বয়ের ব্যাখ্যাটি নিয়ে আপনারা বেশ কিছু প্রশ্ন তুলেছেন। শুরুতেই এই গণশুনানি নিয়ে আপনার এক্সপিরিয়েন্সটা জানবো, বাংলাদেশে এখন বিদ্যুতের দাম বাড়ানোর সময় হয়েছে কিনা? অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি আপনাদের অনুষ্ঠানের যে নামকরণটা, এটার সাথে গণশুনানির একটা সংযোগ ঘটাতে চাই। আপনাদের অনুষ্ঠানের নাম হচ্ছে রাজনীতির জনগণ না জনগণের রাজনীতি, নাকি? জি, এটা আমাদের শুরুর ইন্ট্রোতে আমরা বলি সবসময়, বলেন সবসময়। এটার সাথে আমি এই অনুষ্ঠানটা এর আগে 2-1বার দেখেছি। আজকে বিশেষ করে আপনি এই মুহূর্তে যখন বলছেন তখন আমার মনে হচ্ছিল যে গণশুনানির আসলে কি জন্যে, মানে গণশুনানির সাথে রাজনীতির সম্পর্কটা কোথায়? দেখুন, গণশুনানিতে আপনি যেহেতু 2 দিন আমার সাথে ছিলেন, আমাদের সাথে ছিলেন, আমি 2 দিনই ছিলাম, এবং 2 দিন ব্যাপকভাবে সময় দিয়ে কিন্তু আমরা চেষ্টা করেছি সবাই, দুপুরে একটু খাওয়া দাওয়া ছাড়া আমরা পুরো টিম সেখানে ব্যস্ত ছিলাম। সেখানে একটা জিনিস নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন, সেখানে একটা হিসাব নিয়ে হিসাব হয়েছে। অর্থাৎ বিভিন্ন বিদ্যুৎ যারা প্রবাহ অথবা বিদ্যুতের সাথে সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডাররা বা যারা ব্যবসায়ী বা যারা কাজ করছে, তারা বোঝানোর চেষ্টা করেছে যে বিদ্যুতের দাম না বাড়ালে চলছে না। সবার মাথার মধ্যে কিন্তু এই একটা ব্যাপার ছিল, যে কারণে আপনি উপস্থাপনার শুরুতেই দ্বিধান্বিত যে এটা কি মূল্য সমন্বয় বলবো না বৃদ্ধি বলবো। তার মানে আপনার মাইন্ডসেটে কিন্তু একটা সেন্সর বসানো হয়ে গেছে যে বিদ্যুতের জন্য গণশুনানি মানেই হচ্ছে দাম বাড়াতে হবে। এক ধরনের ফোবিয়া মানুষের মধ্যে কাজ করে। তো এই যে একটা জায়গা, সেই জায়গাটায় আপনি যখন বারবার খেয়াল করবেন, নানা জায়গা থেকে, ভোক্তাদের থেকে বা সাধারণ মানুষের পক্ষ থেকে আমাদের প্রস্তাবনাগুলো ছিল যে দাম তো কমানোর সুযোগ আছে, সেই কমানোর সুযোগগুলো আমরা খুঁজে বেড়াচ্ছিলাম, আর অপর পক্ষ তারা বাড়ানোর সুযোগগুলো বের করার চেষ্টা করছিল। এই তো মূল যুদ্ধটা, এবং ওটাই গণশুনানি। এবার আসেন, অপর পক্ষ কারা? রাষ্ট্র। একটা রাষ্ট্রে কিছু মনোপলি থাকতে হয়, যেমন বিদ্যুৎ। সাংবিধানিক অধিকারের কারণেই কিন্তু এগুলোকে রক্ষা করতে হয়, কারণ এই জিনিসগুলো যদি ব্যবসায়ীদের হাতে চলে যায় তাহলে সাধারণ মানুষ যে কোনো সময় বিপদে পড়তে পারে, কারণ ব্যবসায়ীদের কাজ হচ্ছে মুনাফাকে মাথায় রেখে কাজ করা। এখন সরকারের যে মনোপলিগুলো আছে, এর মধ্যে বিদ্যুৎ বা জ্বালানি একটা অন্যতম জায়গা। তো সেই জায়গাটায় সরকার সাথে সংশ্লিষ্ট যারা, তাদের দুটো প্যারাডক্সিক্যাল ব্যাপার আছে। একটা হচ্ছে ভর্তুকি, আর একটা হচ্ছে যে দাম না বাড়ালে চলছে না, সেজন্য বিশ্ববাজার, বিশ্ব অর্থনীতি, নানা কথাবার্তা হচ্ছে।
কিন্তু খেয়াল করে দেখবেন, বা আমিও আপনার মাধ্যমে বলতে চাই, যে সেখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো সেগুলো মুনাফা করার জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের কাজ ছিল রাষ্ট্র যেন মুনাফাখোর না হয়, কারণ রাষ্ট্র যদি মুনাফাখোর হয়ে যায় তাহলে রাষ্ট্রের মনোপলির যেটাকে আমরা বলি একটা রাষ্ট্রের মানুষকে সহযোগিতা করার জন্যে, তাদেরকে টিকিয়ে রাখার জন্য, বিশেষ করে দরিদ্র মানুষ বিভিন্ন, তার আর পাশে তো কেউ রইল না। রাষ্ট্র তো মানুষের, সব মানুষের জন্য, রাষ্ট্র তো শুধু বড়লোকের জন্য না। একটা রাষ্ট্র ব্যবস্থায় যারা সরকারে থাকেন, সরকারকে কিন্তু জনমানুষের কাছে যেতে হলে সরকারের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো আসলে কস্ট টু কস্ট হওয়া উচিত, অর্থাৎ কস্ট প্লাস না। এখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যখন মুনাফা করার জন্যে মরিয়া হয়ে ওঠে, তখন কিন্তু ভোক্তা বলি, সাধারণ মানুষের বলি, এরকম দুর্গতিতে পড়তেই হতে পারে। আর বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষেত্রে বিদ্যুৎ তো ভর্তুকিতেই চলে, আবার ভর্তুকির টাকাটাও কিন্তু জনগণের কাছ থেকে আসে, ট্যাক্সের টাকা হোক বা যে কোনোভাবেই আসুক। একটা জিনিস তো ঠিক, এই দেশে কিন্তু একজন ভিক্ষুকও কোনো না কোনোভাবে পরোক্ষ করের মধ্য দিয়ে, ভ্যাট দিয়ে হলেও তাকে কিছু কিনতে হয়। অর্থাৎ করের বাইরে কিন্তু এদেশে কেউ নেই, সেটা হয়তো প্রত্যক্ষ কর না, পরোক্ষ কর আছে। তো সেই বিবেচনায় ভর্তুকিটাও কিন্তু জনগণের টাকাই। তো রাষ্ট্র কি করে, এগুলোকে নিয়ন্ত্রণ করে, অর্গানাইজ করে, যেন রাষ্ট্র কোনো বিপদে না পড়ে, মানুষ যেন কোনো বিপদে না পড়ে। তো সেই জায়গাটায় বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবনার সময় এখন নানা কারণেই ভালো সময় নয়। কারণ কি? কারণ অনেকগুলো আছে। আপনি দেখুন, এই যে এখন ইনফ্লেশন নিয়ে যখন আমরা কথা বলি, এখন এই যে পে স্কেল বাড়া নিয়ে কথা হচ্ছে। আজকেই প্রথম আলোতে আরও দু একটা পত্রিকা আমরা দেখেছি, আপনারও নিশ্চয়ই খেয়াল আছে, যে 15 বছরে 4 বার, মানে 4 গুণ হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন। এখন সারা দেশের পপুলেশনের তুলনায় সরকারি কর্মচারী শতকরা কত অংশ? একটা ছোট অংশ। কিন্তু তাদের বেতনটা যখন বেড়ে যায়, তখন সারা দেশের সব মানুষই কিন্তু দাম বাড়িয়ে দেয়, এবং সেইটার প্রেশার কিন্তু সবার উপরে পড়ে, মরার উপরে খাড়ার ঘা। একদিকে এই কারণে ইনফ্লেশন হবে, আবার বিদ্যুতের দাম বাড়ানো মানেই কি প্রত্যেকটা ক্ষেত্রে তার ইম্প্যাক্ট পড়বে, এমন কোনো জায়গা নেই যেখানে সেটা পড়বে না। কিন্তু ডক্টর মিজানুর, এটাও তো একটা বাস্তবতা আজকে তাদের কাছ থেকে মনে হয়েছে। জিনিসটা অনেকটা এরকম মনে হয়েছে যে ওনাদের যে সিস্টেম লস আছে বা ওনাদের ভিতরে যে সীমাবদ্ধতা আছে, কিন্তু সেটা তারা মেনে নিচ্ছেন। কিন্তু এটাও তো একটা বড় বাস্তবতা যে চলতি অর্থবছর পিডিবি আশঙ্কা করছে 62,000 কোটি টাকার ঘাটতি হবে তাদের, পরের বছর সেটা 65,000 কোটিও হয়ে যেতে পারে। এই ঘাটতিগুলো তাহলে কিভাবে বাংলাদেশ সমাধান এই যে করবে? সিস্টেম লসের কথা বললেন না, আরো অনেক ধরনের লস আছে। সবচেয়ে বড় কথা, বিদ্যুৎ উৎপাদনের বহু জায়গায় লুণ্ঠনমূলক ব্যয় আছে। অর্থাৎ সেই ব্যয়গুলো, মানে ব্যাপারটা অনেকটা হয়েছে কি জানেন, মনে করেন আপনি কোনো একটা জিনিস কিনে ফেললেন, বা হয় না অনেক সময় আমরা বাজারে গিয়ে হিসাব না দিয়ে বাজার টাজার করিয়ে নিয়ে আসি ইচ্ছা মতো। কোনো একদিন মা বললো, বাবা বললো যে কী কী কিনে এনেছিস হিসাব দিত, তখন কিন্তু আমাদের অনেক সময় অনেক ভুয়া ভাউচার টাউচার জোগাড় করে হিসাবটা মিলিয়ে দিতে হয়। এই ক্ষেত্রটাতে কি হয়েছে? এই ক্ষেত্রটাতে হয়েছে যে যেখানে যেভাবে যার যত ইচ্ছা খরচ করেছে, কারণ খরচ করার মধ্য দিয়েই আসলে বিভিন্ন ধরনের অনৈতিক সুবিধা নিয়ে, খরচের মধ্য দিয়েই অনেক ধরনের মানে ব্যক্তিগত মুনাফা, বা মুনাফা বলবো না এটাকে, অবৈধ আয়ের ব্যবস্থা করেছে। তো সেই জায়গাগুলো এখন পুষিয়ে নেওয়ার জন্য ভোক্তার উপর আসছে। প্রথম দায়িত্ব হচ্ছে যে এই ক্ষেত্রগুলোতে যে দুর্নীতি আছে সেইগুলোকে আবিষ্কার করা, এবং প্রত্যেকটা জায়গায় যদি দুর্নীতি চেক করা যায়, তাহলে সেখান থেকে কিন্তু আপনি ঠিকই মানে দাম না বাড়িয়েও সমন্বয় করার সুযোগ আছে। কিন্তু আমাদের কাজ হচ্ছে কি, যত দাম বাড়ানো যাবে, যত খরচ বাড়ানো যাবে, সেই খরচের পার্সেন্টেজ অনুযায়ী আবার দুর্নীতির সুযোগ সেই পরিমাণে বেড়ে যাবে। তাহলে এইটা তো সেই সদিচ্ছার ব্যাপার। কারণ আমরা কিন্তু ভোক্তাদের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছি যে বিইআরসি যাদের রেগুলেট করছে, তারা দাম কমানোর জন্য একটা শুনানি করুক না, আমরা যোগ বিয়োগ করে দেখিয়ে দেই। আজকে বা কালকে আপনারা দেখেছেন যে ম্যাথ যে অঙ্ক তারা উপস্থাপন করেছে, সেই অঙ্কের বহু জায়গায় আমরা ভুল ধরেছি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই বিদ্যুতের প্রতিষ্ঠানগুলো যখন বিইআরসিতে দেয়, টেকনিক্যাল কমিটি যখন সেগুলো রিভিউ করেছে, যদিও তারা সংযুক্ত, কিন্তু সেখানেও কিন্তু দেখবেন যে টেকনিক্যাল কমিটি বহু জায়গায় খরচ কমিয়ে দিয়েছে। এই খরচটা কি
তারা কি কারণে বাড়িয়ে দিল, এরা কি কারণে কমাতে পারলো, সেটাও তো একটা বড় প্রশ্ন। তার মানে ওই খরচের হিসাব তারা যে দেখিয়েছে করেছে সেটা ঠিকভাবে করেনি। একটা বিষয় আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতেই চাই, সেটি হচ্ছে যে আমরা বলছি যে আমাদের উৎপাদন সক্ষমতা আছে, ক্যাপাসিটি চার্জ বা ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর ভাড়া নিয়ে অনেক প্রশ্ন। আজকে বিআরসি চেয়ারম্যানও বলেছেন যে প্রকল্প নেওয়ার আগে যেন এখন থেকে তাদেরকে আগে ইনফর্ম করা হয়, কিন্তু এই চার্জগুলো তো আমরা দিয়েই যাচ্ছি এবং আমরা বলছি যে আগে তারা 40%-এর মতো মোট দেশের উৎপাদন করতে, এখন তারা 20 থেকে 25%-এর মতো করে। এই বিদ্যুৎ কেন্দ্রগুলো তো আসলে থেকেই যাচ্ছে, তার মানে ঘাটতি থেকেই যাচ্ছে, ভর্তুকি থেকেই যাচ্ছে। খুব সহজেই কি আসলে আপনি আমাদের বিদ্যুতের যে উৎপাদনের প্রক্রিয়া সেখানে বড় ধরনের কি বলবো সন্তুষ্টির জায়গা দেখেন? দেখুন, এখানে আরেকটা ঝামেলা কিন্তু আছে। যেমন আমরা লোডশেডিং এর কথা বলি, আপনি সাধারণভাবে দেখেন আমরা যে লোডশেডিংটা দেই, বহুবার আমরা বলার চেষ্টা করেছি যে প্ল্যান্ড লোডশেডিংয়ে যান। অর্থাৎ আপনি আপনার বাড়িতে কখন লোডশেডিং হবে আপনি তো জানেন না। হয়তো আপনি এসি চলছিল বা পাম্পটা চলছে, আপনি কারেন্ট চলে গেছে, ইলেকট্রিসিটি চলে গেছে, আপনি চলে গেলেন, কিন্তু রাতে ফিরে দেখলেন সবই আবার চলছে। কিন্তু আমি যদি জানতাম যে এই লোডশেডিংটা হবে হলো বিকাল মানে 5টা থেকে 7টা পর্যন্ত, তাহলে আমি কি করতাম? এই সময়টার জন্য আমার একটা পূর্ব প্রস্তুতি থাকতো এবং এই সময়টাকে মাথায় রেখে আমি সব কিছু করতাম। এই দেশে প্ল্যান্ড লোডশেডিংটা হলেও তো বহু খরচ কমে যাবে। কারণ আমরা যখন ডিমান্ডের কথা বলি, যে বিদ্যুৎ তো আসলে আপনার তার একটা অটো ডিমান্ড তৈরি হয়, সেই ডিমান্ডগুলো মিটারের মাধ্যমে তারা সিগন্যালটা পায়, তারা ওইভাবে বিদ্যুতের সাপ্লাইটা দেয়। কিন্তু আমাদের এই লোডশেডিং যখন ইচ্ছা তখন হওয়ার কারণে কি হয়েছে, যারা ভোক্তা তাদেরও কোনো প্রস্তুতি নেই, তারা সবসময় অপ্রস্তুত, সবসময় একটা ট্রমার মধ্যে আছে, আর হিসাব কি তারা গরমিল হচ্ছে এবং বহু ধরনের বিদ্যুতের অপচয় হচ্ছে এই সময়টাতে। তো এটা একটা উদাহরণ দিচ্ছি। তার মানে হচ্ছে যে বিদ্যুতের অপচয় কমিয়ে, লুণ্ঠনমূলক ব্যয় কমিয়ে, সমন্বয়ের জায়গায় অনেক কিছু করবার আছে, কিন্তু আমাদের মাথায় তো সেটা নেই। আমাদের মাথায় কি আছে? দাম বাড়ানো একমাত্র সলিউশন, কিন্তু খরচ কমিয়েও যে দাম সমন্বয় করা যায় সেইটা তো মাথায় নেই। আমরা হয়তো তেমন গণশুনানি হয়তো সামনে দেখতে পাবো। জনাব মিজানুর রহমান, আপনার কাছে আরেকবার আসবো। অতিথি আরেকজন আমাদের সাথে যুক্ত হয়েছেন, মোহাম্মদ কামরুল হাসান মিলন এমপি, ময়মনসিংহ 6 আসনের সংসদ সদস্য। উনি আমাদের সাথে মাত্রই যোগ দিয়েছেন। কামরুল হাসান মিলন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু বিদ্যুতের নিয়ে যেহেতু গণশুনানি হলো এবং সেই দাম বাড়ানোর একটি প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি, সেই প্রসঙ্গে আমি আপনার কাছে পরে আসবো। অন্ধকার নিয়ে কথা হচ্ছিল তো ডক্টর মিজানুর, আমরা বলছিলাম যে আমাদের বিল বাড়ে কিন্তু আলো কমে, অন্ধকার চলে আসে বেশি করে। আরেকটি অন্ধকারের দিকে আজকে দৃষ্টি আকর্ষণ না করলি না। আমি যেহেতু সন্তানের বাবা, আমার মাথায় এটারও কঠিনভাবে গেঁথে আছে। সেটা হচ্ছে শিশু রামিসা হত্যা মামলার যে হত্যার যে ঘটনাটি ঘটলো, সেই ঘটনাটি নিয়ে আমি খুব উদ্বিগ্ন। এবং কিছুক্ষণ আগে, আমি যদি ভুল না করে থাকি, চট্টগ্রামেও একই ধরনের একটি ঘটনা ঘটেছে এবং গত কয়েকদিনে 4 থেকে 5 জন শিশুর সাথে এই ধরনের অমানবিক ঘটনা ঘটেছে। আপনারা তো রাষ্ট্রের নীতি নির্ধারক, আমাদের সন্তানরা নিরাপদ না কেন? ধন্যবাদ আপনাকে। আসলে এই কথাগুলো বারবার ঘুরে ফিরে আসে এবং আমি মনে করি 54 বছরে 55 বছরে আমরা বারবার দেখছি এই রামিসার মতো অনেক নিষ্পাপ শিশুকে এইভাবে জীবন দিতে হচ্ছে এবং এইভাবে ধর্ষকদের এই লোলুপ দৃষ্টি আমরা লক্ষ্য করছি। তো এটার কারণ অনুসন্ধান আসলে করা উচিত। প্রথমেই আমি যেটা বলতে চাই যে আজকে রামিসা যে এই ঘটনা তো নতুন কিছু না, বারবার হচ্ছে ঘুরে ফিরে। কারণ হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি। আমি বলবো রসুখার নাম হয়তো আমরা ভুলে গিয়েছি। 2009-এ এরকম একজন সিরিয়াল কিলার বলবো, যে সে 11টি খুন করে একেবারে সবার দৃষ্টি কেড়েছিল এবং সে 101টি খুন করার প্রত্যয় ব্যক্ত করেছিল। এরকম একটি দস্যু যার বিচার ফাঁসি হয়েছিল 2000 সম্ভবত 9-এ। তো আজকে 2026, আজও জাতি জানতে পারলো না যে তার ফাঁসির রায় কার্যকর হয়েছে কি বা হবে কি হবে না। এই যে বিচারহীনতা, এই বিচারহীনতার কারণেই কিন্তু আজকে আসলে এই জাতীয় ঘটনাগুলো ঘটছে। এবং আমরা লক্ষ্য করব যে আজকে দায় চাপিয়ে দেওয়ার একটা যে রাজনীতি, সেটাও এটার একটা কারণ। আমার হাসি পায় অনেক সময় যে আজকে পত্রিকা দেখলাম যে একজন প্রভাবশালী নেতা, সরকার দলীয় এবং যাকে আমি শ্রদ্ধা করি, উনি বলে ফেললেন যে যত অপকর্ম, সব অপকর্ম নাকি জামাত করে, সমস্ত দায় জামাতের। এই যে সেই পূর্বের সংস্কৃতি, আগেও সেই রাষ্ট্র ব্যবস্থায় যারা রাষ্ট্র পরিচালনার সাথে যারা ছিলেন তারা একই কাজ করতেন। অপরাধীদেরকে আড়াল করার জন্য
তারা বলতেন যে এটা বিরোধী দলের কাজ। সেই একই পুনরাবৃত্তির রাজনীতি যদি থাকে তাহলে আমি মনে করি যে আজকে এই যাবতীয় অন্যায়, হত্যা, ধর্ষণ, খুন এগুলোর মাধ্যমে যে জাতিকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসা খুবই কঠিন। কামরুল হাসান মিলন, আপনাকে একটু থামাই, আমি একটা প্রশ্ন যুক্ত করতে চাই। রামিসার ঘটনা তো মাত্রই ঘটলো। আমরা 19 মে অর্থাৎ একই দিনে রামপুরার বনশ্রী সি ব্লকে একটি মাদ্রাসায় গামছায় ফাঁস দেওয়া অবস্থায় আব্দুল্লাহ নামের এক 10 বছর বয়সী শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তাকেও ধর্ষণের আলামত পাওয়া গিয়েছে এবং দেশের বিভিন্ন মহিলা মাদ্রাসায় ধর্ষণের খবর নিয়মিত আসছে। আমার প্রশ্নটা আসলে আপনাদের কাছে একটু অন্যরকম। রাজনৈতিক দল বা বিরোধী দল হিসেবে আপনারা আসলে এসব ইস্যুতে, বা আমি একটু স্পেসিফিক্যালি বলবো মাদ্রাসাগুলোতে স্পেসিফিক্যালি যখন ঘটনাগুলো ঘটছে, এই ইস্যুগুলোতে আপনারা যথেষ্ট রকম তৎপর বা বিরোধী দল হিসেবে বা সংসদ সদস্য হিসেবে আপনারা যথেষ্ট আসলে রিয়াকশন দেখাচ্ছেন কিনা? আমার কাছে তো মনে হয় একটু কম মনে হচ্ছে। এই কথাটা সম্ভবত আসলে ঠিক না, কারণ অপরাধী যে দলেরই হোক, যে গোত্রের হোক, যে ধর্মেরই হোক, সে অপরাধী। আমি বলবো যে আজকে অপরাধীকে যখন দলের গণ্ডিতে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু অপরাধীদেরকে পার পাইয়ে দেওয়ার একটা সংস্কৃতি চালু হয়। আপনি যখন এই স্পেসিফিকেশন করেন যে হ্যাঁ সে অমুক দলের অমুক গ্রুপের, এইটা আসলে আজকে এই অপরাধীদেরকে অপরাধী করে তোলার জন্য দায়ী আমি মনে করি। তো এই ক্ষেত্রে আমাদের সুস্পষ্ট ঘোষণা যে সে যে গোত্রের হোক, ধর্মের হোক, মাদ্রাসার ছাত্র হোক, তাদেরকে অবশ্যই অপরাধী হিসেবে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। এবং বিচারটা, আমি বারবার একটা কথা বলি, আগেও বলেছি যে আমাদের দেশে অনেক আইন আছে, যে আইন আছে প্রচলিত আইনেও যদি বিচারটা তো মানে যথাসময়ে হয়, কারণ রামিসার বাবা কিন্তু একটা কথা বলেছে, বিচার চান না। হ্যাঁ, কেন? যে এটা 15 দিন পরে আরেকটা ইস্যু এসে এটাকে ঢেকে ফেলবে। এর মানে কি? এর মানে হচ্ছে যে আমরা এই একটা ঘটনাকে আড়াল করার জন্য আরেকটা ঘটনা ঘটাই এবং এর মাধ্যমে এই আগের ঘটনা ঢাকা পড়ে যায়। তাৎক্ষণিক যদি বিচারটা হয়ে যেত, এই দীর্ঘসূত্রিতা না হইতো, তাহলে আমরা মনে করি যে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরোয় আসতে পারতো। পাশাপাশি আরেকটা বিষয় দেখেন, সরকার এই বিচার বিভাগে যে মানে সচিবালয় যেটা, জি তো সেটা আমি প্রশ্ন করতাম আপনাকে, কিন্তু যেহেতু আপনি প্রসঙ্গ তুলেছেন আপনি বলতে পারেন। জি, এই যে বিচার বিভাগের সচিবালয় বিলুপ্ত করার কথা, সচিবালয় বিলুপ্ত করার মানে কি? মানে হচ্ছে আবারও সেই পূর্বের দিকে ফিরে যাওয়া, আবারও সেই কি বলে বিচার বিভাগের উপর নগ্ন থাবা বিস্তার করার প্রক্রিয়া শুরু করা। তো এই পেছনের দিকে আসলে রাষ্ট্র যদি যায় তাহলে তো সেই অন্ধকার যুগের দিকেই যাচ্ছে। তো আমরা আসলে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হওয়ার জন্য অবশ্যই রাষ্ট্রকে শক্তিশালী ভূমিকা নিতে হবে এবং বিচার বিভাগকে স্বাধীনতা দিতে হবে এবং স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে এবং দ্রুত বিচার কার্যকর করা, যে দীর্ঘসূত্রিতা, এটা আসলে বন্ধ করতে হবে। কামরুল হাসান মিলন, একটি বিষয়, আমরা তো অপরাধ নিয়ে কথা বলছিলাম, এই শিশুর সাথে যে সহিংসতার ঘটনাগুলো ঘটছে এগুলো তো অপরাধ। বিচার বিভাগে যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয়ে যায়, বিচার বিভাগের প্রতি যদি আস্থা না থাকে, তাহলে কি আসলে আমরা যতটা পরিবর্তনের আশা করেছিলাম সেই পরিবর্তনটাকে আসলে আনা সম্ভব? আপনি তো একজন আইন প্রণেতাও, আইন তো সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। এখানে তো আশা ভঙ্গের কারণই দেখছি আমরা, কারণ যে আশায় মানে বুক বেঁধে এতগুলো লাশ, এতগুলো খুন, মানে আমাদের এত রক্ত, এত কিছুর পরে মানুষ কিন্তু আশা করেছিল যে এই বছর অন্তত আমরা একটা কাজ করব, যে আবার সেই পুরনো সংস্কৃতিতে আমরা ফিরে যাব না, নতুন একটা বাংলাদেশ আমরা দেখব নতুন রূপে। এখানে নিঃসন্দেহে আমরা আজকে মানুষ হতাশ হচ্ছে, আশাহত হচ্ছে যে বারবার আমাদেরকে রক্ত দিতে হচ্ছে, বারবার রাজপথে যেতে হচ্ছে। এটা আমাদেরকে তো অবশ্যই আশাহত করে। তারপরেও আমরা বলবো যে এই জনগণ আশা ছাড়বে না। অবশ্যই আমরা যারা জুলাইয়ের যে রক্ত, যে জুলাইয়ের যে ত্যাগ, এটা এই জাতি যদি আবারও কোনো ফেসিবাদ, আবারও কোনো অত্যাচার, আবারও কোনো জুলুম এই জাতির উপর চাপিয়ে দেওয়া হয়, জনগণ রুখে দেবে। আমরা একটি বিরতি নিব। ধন্যবাদ জনাব কামরুল হাসান মিলন। আমরা বিরতির পরে আমাদের আরেকজন অতিথি যিনি যুক্ত হবার কথা, আমরা তার জন্য অপেক্ষা করবো এবং আশা করি তিনি তখন যুক্ত হয়ে যাবেন। দর্শক, রাজনীতিতে যদিও কোনো বিরতি নেই, আমরা একটু পরই ফিরছি আপনাদের সাথে, আমাদের সাথেই থাকুন।
আবারও স্বাগত রাজনীতি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমরা বিদ্যুৎ নিয়ে কথা বলছিলাম, সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম, কিন্তু আলোচনাটা যেহেতু বিদ্যুৎ খাতের পরিস্থিতি নিয়ে শুরু করেছিলাম, কামরুল হাসান মিলন আপনাকে দিয়ে শুরু করতে চাই। ময়মনসিংহ 6 আসনের যেহেতু আপনি সংসদ সদস্য, তার মানে রাজধানীর বাইরের মানুষ। রাজধানীতে যে ধরনের বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে, বলা হচ্ছে যে প্রান্তিক পর্যায়ে তার থেকে বেশি হচ্ছে। আপনার নির্বাচনী এলাকার কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। আমাদের এলাকায় একটা কথা আছে বিদ্যুৎ নিয়ে, যে বিদ্যুৎ আসে না যায়। আসলে কারণ হচ্ছে আমার নির্বাচনী এলাকায় সবচাইতে মানে বিদ্যুৎ সারাক্ষণ 24 ঘন্টায় হয়তো 2-3 ঘন্টা বিদ্যুৎ থাকে বলতে পারেন। সেচ মৌসুমে হয়তোবা কিছুটা হয়তো পাওয়া যায়, এর বাইরে বিদ্যুৎ থাকে না বললেই চলে। দ্বিতীয়ত হচ্ছে ওখানে অনেক এরিয়া আছে ফ্রিজ পর্যন্ত চলে না, হ্যাঁ, এরকম বিদ্যুতের ভোল্টেজ একেবারেই কম থাকে। আর প্রায়ই বিদ্যুতের এই মানে লুকোচুরি আমরা দেখি, অতিষ্ঠ বলা যায়। বরং বিদ্যুৎ থাকার চাইতে না থাকা ভালো এরকম মনে করে অনেকটাই। এটা শহরের কিছু অঞ্চলে হয়তো রেগুলার বিদ্যুৎ থাকে, কিন্তু গ্রামাঞ্চলে আমি মনে করি আমার এরিয়া যেরকম ম্যাক্সিমাম জায়গায় হয়তো লাইন আছে, খুঁটি আছে, বিদ্যুৎ ব্যবস্থাপনাও আছে, সবই আছে, কিন্তু বিদ্যুৎ থাকে না আর কি। এটাই আমরা দেখে আসছি। জনাব ডক্টর মিজানুর রহমান, আপনার কাছে আসি। বিদ্যুৎ সরবরাহ নিয়ে স্থানীয়দের যে অভিযোগ পাওয়া যায়, উনি বলছিলেন যে বিদ্যুৎ আসলে আসে না কি যায়, সেটি নিয়ে এক ধরনের আলোচনা ওনার এলাকায় হয়তো হচ্ছে, কিন্তু জাতীয় পর্যায়ে সরকারি দাবির ভিতরে তো আমরা ডেটাবেস দেখলে মনে হয় যে অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আমি আসলে জানতে চাই আপনার কাছে যে আমরা আসলে কি এক ধরনের কস্ট বেসড শকের দিকে চলে যাচ্ছি কিনা, কারণ আমাদের জ্বালানি নির্ভরতা আমদানির ক্ষেত্রে বাড়ছে, আমরা বিকল্পও কিন্তু খুব বেশি দ্রুত নিশ্চিত করতে পারছি না, এবং সেই দায় যে শুধু সরকারি দলের তাই না, বিরোধী দলের সংসদ সদস্যেরও আছে। আপনি কি মনে করেন রাজনীতিবিদরা আর কি করতে পারেন? রাজনীতিবিদরা একটা দারুণ কাজ করতে পারে। আপনি একদম ঠিক জায়গায় প্রশ্নটা করেছেন। সেটা হলো ডিমান্ড চার্জ বলে একটা ব্যাপার আছে। সেটা ওনার ওই যে যেখানে বিদ্যুৎ কখন আসে যারা, আর গুলশান বনানীতে যারা আছে তারা একই কিন্তু দেয়। বিদ্যুতের রেটও কিন্তু সব জায়গায় এক। বিদ্যুতের রেট ভোক্তার, গুলশানের ভোক্তারও যা, আপনার ওখানের যে ভোক্তা একই, ডিমান্ড চার্জও এক। কিন্তু লোডশেডিংয়ের যে লোডটা, সেটা হচ্ছে গ্রামের মানুষের উপর দেওয়া হয়। এই বৈষম্যটা দূর হওয়ার জন্যে একটা কিছু এবার সংসদে হওয়া খুব জরুরি। এই ব্যাপারে যদি আরও ডিটেইল চান, সে ব্যাপারে আমরা প্রস্তুত আছি দেওয়ার জন্য। কারণ বিষয়টা হচ্ছে যে এই শহরের বড় লোকদের খুশি রাখার জন্যে, ধরেন আমি যদি আরবির কথাই বলি, এই পল্লী বিদ্যুৎ যে 80টা আছে, এর মধ্যে যারা দেখবেন যে এই 132 কেভি লাইনের উপরে লাইন, মানে ইন্ডাস্ট্রি যাদেরকে দেয়, তাদের কাছ থেকে প্রফিট হয় হলো 54 কোটি টাকা। কিন্তু তাদেরকে সেবা দিতে গিয়ে আর গ্রামের দিকে তাকানোর সুযোগ এদের থাকে না, কারণ ব্যতিব্যস্ত, এরা তো সব ভিআইপি। গুলশান, বনানী বা ক্যান্টনমেন্ট সহ এসব জায়গায় লোডশেডিং হয় না, আপনার ওখানে হয়। তো এই কথাটা সংসদে তো আপনার বলতে হবে। এবং মজার ব্যাপার হলো, আর সংসদ সদস্যদের মূল দায়িত্ব তো আইন প্রণয়ন করা, রাস্তাঘাট কালভার্ট দেখা তো সংসদ সদস্যদের কাজ না। ওইদিকে মনোযোগ রেখে কি হয়, যে আইনটা তৈরি করলে সাস্টেইনেবলি লং টার্মে মানুষের উপকার হবে, সেদিকে অনেক সময় আপনাদের নজর থাকে না। কাজে এইবার এই জিনিসটা আপনারা করার একটা চাপ তৈরি করতে পারেন, যে গ্রামের মানুষের তো ডিমান্ড চার্জের অফ করে দেওয়া উচিত, ডিমান্ড চার্জ দেওয়াই উচিত। ডিমান্ড চার্জ কেন দিবে সে? ডক্টর মিজানুর, আমাদের সাথে যেহেতু আরেকজন অতিথি যোগ দিয়েছেন, সরকারি দলের সংসদ সদস্য বটে তিনি, জনাব শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি রাজনীতির আয়োজনে। জামালপুর 5 আসনের সংসদ সদস্য তিনি। আমি বিদ্যুৎ নিয়ে আলোচনা করছিলাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কিছুটা আলোচনা হয়েছে সবার সাথে, কিন্তু আমি প্রশ্নটা আপনাকে বিদ্যুৎ দিয়ে আগে শুরু করতে চাই। ডক্টর মিজানুর রহমান বলছেন যে শহরাঞ্চলে যারা উচ্চবিত্ত তাদেরকে বিদ্যুৎ সরবরাহ করার জন্য যেই ধরনের এফোর্টটা দিতে হচ্ছে, সেই এফোর্ট সামলাতে গিয়ে আসলে প্রান্তিক পর্যায়ে মানুষকে অনেক বেশি লোডশেডিং বা অন্ধকারে থাকতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখন বিদ্যুতের দাম বাড়ানোর একটি প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশ্নটা আমি সোজাসাপটাভাবে করতে চাই, আপনারা যখন ক্ষমতাসীন দলে ছিলেন না, বিরোধী দল ছিলেন, তখন আপনারা বিদ্যুৎ খাত নিয়ে অনেক ধরনের অবজারভেশন দিয়েছিলেন। যখন দায়িত্বে আসলেন, আপনারা আসলে কোনো পরিবর্তন নিজেরা করতে পারলেন কিনা, কতটা পরিবর্তন এখন এসে আপনারা আসলে দেখছেন, বাস্তবতার সাথে ভাবনার মিল কতটুকু? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যমুনা টেলিভিশনের এই আলোচনায় যারা শরীক হয়েছেন, পাশাপাশি যারা শুনছেন দেখছেন, আমি সকলকে আমার প্রিয় দল বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। মূলত দুইটি বিষয় আপনি বলেছেন, বিদ্যুৎ দিয়ে শুরু করি।
আসলে বিদ্যুৎ দিয়ে না, আমি শুরুটা এইভাবে করতে চাই যে সরকারের বয়স মাত্র 3 মাস। আমরা দীর্ঘ 17 বছর আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আপনি বলেছেন যে আমরা অনেক কথা বলেছি। আমরা সেই সময় শুনেছি যে কুইক রেন্টাল করা হয়েছে, কুইক রেন্টালের মাধ্যমে বিদ্যুতের ঘাটতি পূরণ, চাহিদা পূরণের যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু আমরা যখন ক্ষমতা নিয়েছি তখন আমরা দেখতে পেরেছি যে আসলে কুইক রেন্টালের নামে বাংলাদেশের বিদ্যুতের সবচেয়ে বড় বিপর্যয় নেমে এসেছে। কুইক রেন্টালের নামে যে সমস্ত বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো করা হয়েছে তার অধিকাংশই এখন মুখ থুবড়ে পড়েছে। সেই ক্ষেত্রে বিএনপি একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে দায়িত্বভার গ্রহণ করেছে। এই দায়িত্বভার এই বিপর্যস্ত অবস্থাকে কাটিয়ে উঠতে কিছুটা হলেও সময় লাগবে। মাত্র 3 মাস গিয়েছে, 3 মাসের প্রথম 1.5 মাস আমাদের অধিবেশনে গিয়েছে। যে অধিবেশনেতে আমরা সরকারের বিগত সরকারের যে অধ্যাদেশগুলো, সেই অধ্যাদেশগুলো আইনে রূপান্তর করার ক্ষেত্রে বিএনপির সবচেয়ে বেশি সময় দিতে হয়েছে, সংসদ সদস্যদেরকে সবচেয়ে বেশি সময় দিতে হয়েছে। এরপরে আবার সামনে বাজেট অধিবেশন, সব মিলিয়ে আমরা আসলে এই জায়গাগুলোতে সঠিক পদক্ষেপ নেওয়ার মতো যে সময়, সেই সময় কিন্তু সরকার এখনো পায় নাই। বাট বিএনপির সরকার আগামী দিনে এই দেশকে একটি কার্যত জনকল্যাণের দেশে রূপান্তর করার ক্ষেত্রে যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন, সেই পদক্ষেপগুলো নেওয়ার চেষ্টা করছে, পরিকল্পনা তৈরি করছে। জনাব মামুন, আমি একটা প্রশ্ন জুড়ে দিই, আপনারা কি কুইক রেন্টালগুলো বন্ধ করতে চান? না, কুইক রেন্টাল যেটি হয়েছে সেটি বন্ধ করতে আমরা চাই না, বাট এটা অনেকগুলোর মেয়াদ কিন্তু শেষ। হ্যাঁ, মেয়াদ শেষ হয়ে গেছে। এটিকে আসলে আমরা ওই সময় যেটি বলেছি যে কুইক রেন্টালের নামে এখানে সরকার যে তাদের চুক্তিনামা করেছে, সেই চুক্তিনামাতে যারা কুইক রেন্টালের মালিক তাদেরকেই লাভবান করার প্রক্রিয়া হয়েছে। এই বিষয়গুলো অবশ্যই বিবেচনায় করা হবে। জনস্বার্থের পরিপন্থী কোনো বিষয় বিগত সরকার করে গেলে বর্তমান সরকার এটি মেনে নেবে, বাস্তবায়ন নেবে, এটা করার কোনো কারণ নাই। আমরা যেটি মনে করি যে কুইক রেন্টাল যেহেতু করা হয়েছে সেগুলোকে কার্যকর করা, বাট এটা জনস্বার্থের সাথে সম্পৃক্ত রেখে, এখানে ব্যক্তিগত কারো স্বার্থকে প্রাধান্য দিয়ে নয়। আমার বিশ্বাস বিএনপি আগামী দিনে এই বিষয়গুলো যথাযথ কার্যকর পদক্ষেপ নেবে। আর আইন শৃঙ্খলার ব্যাপারে যেটি বলেছেন, বিএনপি যথাসাধ্য চেষ্টা করেছে। 17 বছরের ফ্যাসিস্টের সাজানো একটি প্রশাসন নিয়ে বিএনপি ক্ষমতা গ্রহণ করেছে। এই ফ্যাসিস্টের প্রশাসন, 17 বছরের প্রশাসন মাত্র 3 মাসে বিএনপি রাতারাতি সব কিছু পরিবর্তন করতে পেরে, এটা মনে করা আমি যৌক্তিক মনে করি না। আমি মনে করি যে এই জায়গাগুলো বিএনপি সহ আমরা যারা বিগত দিনে ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আমরা সকলকে মিলেই আমরা আগামী দিনে এই জায়গাগুলো সংস্কার করে আমরা যথাযথ জনগণের কল্যাণে একটি রাষ্ট্রে পরিণত করতে চাই। এবং সেই ক্ষেত্রে বিএনপি বারবার বিরোধী দল সহ অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদের সহযোগিতা কামনা করছে এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে। আমার বিশ্বাস একটু সময় ধৈর্য ধরতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে, সকলে মিলেই এই জায়গাটিতে আমাদের যেতে হবে। জনাব মামুন, একটি বিষয় নিয়ে আমার ব্যক্তিগতভাবে ধৈর্য একেবারেই টিকছে না, সেটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে শিশু রামিসার সাথে যে ঘটনাটি ঘটে গেল এবং একই সাথে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি শিশু নিপীড়নের এবং শিশুর সাথে সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির এক ধরনের অবনতি হয়েছে। তো আমরা ভেবেছিলাম যে অন্তর্বর্তী সরকারের সময় এটির যেহেতু পরিধি বেড়ে গিয়েছিল, নির্বাচিত সরকার আসার পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, হচ্ছে না। রাজধানীর যেসব ট্রেডমার্ক এরিয়া সেগুলোতে এখনো অপরাধ একদম উন্মুক্তভাবে হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনারা কি আসলে নিজেদেরকে সফল বলেন এখন, যদি আপনি বলতে পারেন যে মাত্র 3 মাস হয়েছে? আমি কিন্তু দুইটি কথা বলেছি। একটি কথা হলো যে মাত্র 3 মাস, 3 মাসেই সমস্ত কিছু রাতারাতি আলাদিনের চেরাগ দিয়ে সমাধান হয়ে যাবে, এটা মনে করা যৌক্তিক না। এই জায়গাটাতে যাইতে আমাদের একটি সময় লাগবে। আরেকটি সমস্যা আমি বলেছি যে 17 বছরে ফ্যাসিস্টের সাজানো প্রশাসন, সেটি নিয়েই বিএনপির সরকার পরিচালনা করতে হচ্ছে। সেই জায়গাগুলোতে বিএনপি যে জায়গায় যেতে চায় সেই জায়গায় যেতে হলে একটু সময় লাগবে, সংস্কার করতে হলে সংস্কার একটি সময় লাগবে। শুধুমাত্র সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী বা কতিপয় পুলিশ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে নতুন করে, কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসনের যারা বসে আছে তারা কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের সময় অনেকেই নিয়োগপ্রাপ্ত। এই জায়গাগুলো আমাদেরকে বিবেচনা নিতে হবে। যথেষ্ট তৎপর না আপনি বলছেন? আমি যথেষ্ট তৎপর না এই কথা বলবো না, বাট আমরা যে মনে করি যে যেভাবে আমাদের যতটুকু এগোনো প্রয়োজন সেই ক্ষেত্রে হয়তো কিছুটা অন্তরায় তৈরি হয়েছে। আর আরেকটি বিষয় আমি পরিষ্কার করা দরকার, যে শিশু ধর্ষণের কথা বলছেন, এই শিশু ধর্ষণ নিয়ে জনগণের যে সেন্টিমেন্ট, সেটি সেন্টিমেন্টের বাইরে আমরা না। কিন্তু একটি বিষয় বাস্তবতা যে আইনের গতিতে চলতে হবে, দেশ একটি আইনের মাধ্যমে পরিচালিত হয়। সেই ক্ষেত্রে যে দর্শন করেছে সেখানে 2জন আসামি গ্রেপ্তার হয়েছে, একজন জবানবন্দি দিয়েছে, কিন্তু আইনগত প্রক্রিয়া হচ্ছে যে চার্জশিট দেওয়া এবং এটিকে বিচারের
আওতায় আনা যত দ্রুত সম্ভব বিচার করা যায়। ইতিমধ্যে কিন্তু আজকে আইনমন্ত্রী নির্দেশনা দিয়েছেন 7 দিনের মধ্যে চার্জশিট দেওয়ার এবং যত দ্রুত বিচার এটি শেষ করার। এখন জনদাবি যে তাকে ফাঁসি দিতে হবে, তা আইনের বাইরে গিয়ে তো আসলে তাৎক্ষণিকভাবে তাকে ফাঁসি দেওয়া সম্ভব না। আর যদি এইরকম প্রক্রিয়া করতে হয় সেটাও আইন সংশোধনের প্রয়োজন আছে। এই বিষয়গুলো আমরা জনগণের সেন্টিমেন্ট একরকম, জনগণের সেন্টিমেন্ট থাকতেই পারে, একটা বাচ্চা যখন যেভাবে দর্শন হয়েছে, যেভাবে হত্যা হয়েছে, জনগণের সেন্টিমেন্টের প্রতি আমরা অশ্রদ্ধা জানাই না, কিন্তু সরকার কিন্তু আইনের বাইরে গিয়ে কোনো কার্যগত পদক্ষেপ নিতে পারবে না। সরকার আইনের ভিতরে যত দ্রুত সম্ভব কার্যকরী পদক্ষেপ নেওয়া সেটি নেওয়ার চেষ্টা আমি করছে। আইনের প্রসঙ্গে একটু আসবো, বিচার বিভাগের প্রসঙ্গে একটু আসবো। জনাব কামরুল হাসান মিলন, আপনি বলছিলেন বিচারহীনতার সংস্কৃতি, উনি বলছেন পুলিশ যথেষ্ট তৎপর নাও হতে পারে। আপনার কাছে কি মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি আসলে কেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। মামুন ভাইকেও ধন্যবাদ। উনি বলেছেন যথার্থই যে পূর্বের প্রশাসন আছে, এটা যেমন একদিকে ঠিক, পাশাপাশি ওনারা কিন্তু আরেকটা কাজ করছেন। দেখা যাচ্ছে যে প্রশাসনে বেছে বেছে ওনারা কিন্তু ওএসডি করছেন। তো একদিকে ওনারা আইনের শাসন চাবেন, দুর্নীতিমুক্ত প্রশাসন চাবেন, আরেকদিকে একটা সমাজে একটা কথা প্রচলিত আছে এবং এটা বাস্তব, যারা আমার জানা মতেই আছে বিএনপির সমর্থক মানে কর্মকর্তা, উনি ঘুষ খায় না, দুর্নীতি করে না, একটু স্বচ্ছ চিন্তা করে। দেখা গেল তাকেও জামাত শিবির ট্যাগ দিয়ে হয়তো ওএসডি করে দিচ্ছেন। আজকের এই প্রশাসনের যে অবস্থা, এই অবস্থাটা এই কারণেই মানে আমরা দেখলাম যে অল্প এই 3 মাসের মধ্যে শিক্ষক, ইউনিভার্সিটির ভিসি, অনেক ভিসির ব্যাপারে অনেক কথা আছে, আমরা শ্রদ্ধা রেখেই বলবো যে সেখানেও দেখা যাচ্ছে যে দুর্নীতিগ্রস্ত, নানানভাবে অযোগ্য সেই সব লোকদেরকে মানে বড় বড় জায়গায় বসানো হচ্ছে। তো এটা যখন অযোগ্য লোকদেরকে মানে কি পয়েন্টে বসানো হবে, তখন তো স্বাভাবিকভাবে 3 মাস না, এটা 30 বছরেও এই ঘুরে ফিরে এগুলোই আসবে। এটার মূল কারণ একটাই, সেটা হচ্ছে জবাবদিহিতা এবং স্বচ্ছতা এবং নির্ভয়ে কাজ করার যে প্রক্রিয়া। আজকে প্রশাসন যদি এইভাবে সাজানো হতো যে জুলাই অভ্যুত্থানের পরে আমরা মানে আশা করেছিলাম যে এখানে সৎ দক্ষ অফিসারদেরকে পদায়ন করা হবে, কিন্তু দেখা গেল বিগত 17 বছরে যারা বঞ্চিত ছিল, যাদেরকে ট্যাগ লাগানো হয়েছিল বিএনপি জামাত বলে, এখন আবার তাদেরকেই কোনো না কোনোভাবে ট্যাগিং করে তাদেরকে কিন্তু তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি বলতে চাই যে এ কারণেই আজকে প্রশাসনের অস্থিরতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবস্থা। এটার জন্য অবশ্যই উপযুক্ত কারণ হচ্ছে যে এই যোগ্য লোকদেরকে যথাযথ মর্যাদা দিয়ে আপনি বলতে যাচ্ছেন যে সবাইকে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় আনা হচ্ছে। আমি এই পর্যায়ে শাহ ওয়ারেস আলী মামুন আপনার কাছে আসবো, তারপর আমি ডক্টর মিজানুরের কাছে আরেকবার আসবো। জনাব মামুন, একটি বিষয়ে আলোচনা আমরা এরই ভিতরে একটি দিক আমরা দেখেছি, সেটা হচ্ছে যে বিচার বিভাগের সচিবালয় বিলুপ্ত করা হয়েছে। এটিকে জামাতের পক্ষ থেকে বিচার বিভাগের স্বাধীনতার জন্য কালো দিন বলা হয়েছে, কিন্তু প্রশ্নটা আমার ক্ষেত্রে আমি এভাবেই করতে চাই আপনার কাছে, যে বিচার বিভাগের সচিবালয় বিলুপ্ত করে কি আসলে বিচার বিভাগের স্বাধীনতা সমুন্নত রাখা গেল? আমি এর আগে একটু বলতে চাই, উনি যে কথাটি বলেছেন যে জবাবদিহিতা, স্বচ্ছতা, তারপর ওএসডি করা এটা কিন্তু বর্তমান সরকারের মানে লক্ষ্য না। গত আন্দোলন সংগ্রাম আমরা যারা করেছি, আমাদের কিন্তু মূল দাবি ছিল যে সেই আন্দোলনে যারা স্বৈরাচারের পক্ষে, ফ্যাসিস্টের পক্ষে অবস্থান নিয়েছে, ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, জুলুম নির্যাতন চালিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কাজেই এই জায়গাটিতে যখন বিগত সরকারের সময় ওএসডি করা হয়েছে, তখন কিন্তু আপনারা আমাদের সাথে একমত ছিলেন, আমরা এক জায়গায় ছিলাম। আজকে বিএনপি সরকার সেই জায়গাগুলোতে যখন পদক্ষেপ নিচ্ছে, তখন আপনারা রাজনৈতিক বা বিরোধী করার চেষ্টা করছেন। আমি শেষ করি, এখনো না, এটা আরো চলতেই থাকবে। যাদের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া যাবে, অভিযোগ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা অব্যাহত থাকবে। এটা ফ্যাসিস্টের বিরুদ্ধে যে সংগ্রাম, সেই সংগ্রামকে বিবেচনায় রেখে। আর আরেকটি বিষয় যেটি বলেছেন যে অযোগ্যদেরকে বাদ দেওয়া, এটা আসলে সরকারের দায়িত্ব। আপনারা বিরোধী দলে আছেন, যখন সরকার সফল হবে তখন সফলতার দায় সরকার এবং বিরোধী দল উভয়ই পায়।
কিন্তু যখন ব্যর্থ হয় তখন কিন্তু দায়টা সরকারকেই নিতে হয়। আজকে একটা প্রশ্ন একটু যুক্ত করি, আমার এটা একেবারে কৌতূহল হচ্ছে, এটা প্রশ্নের সাথে যুক্ত করে দেয় আমার আগে উচিত ছিল। সেটা হচ্ছে জুলাই সনদের প্রতিটি ক্ষেত্রে আপনারা অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা একাধিকবার আপনাদের বিভিন্ন শীর্ষ নেতারাও বলেছেন। জুলাই সনদের 36 নম্বর অনুচ্ছেদে বিচার বিভাগকে সচিবালয়ের কথা বলা হয়েছে, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে। তারপর আপনারা কেন সচিবালয় বিলুপ্ত করলেন? আমি সেই জায়গাটিতে যাচ্ছি, এই জায়গাগুলো জাতির সামনে পরিষ্কার হওয়া দরকার। এটি নিয়ে বারবার বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। মূলত হচ্ছে যে জুলাই সনদের বিরুদ্ধে বিএনপি না, যে বিগত আন্দোলন সংগ্রাম আমরা একসাথে করেছি, জুলাই সনদ পক্ষে আমরা অবস্থান নিয়েছি, জুলাইয়ের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দলের প্রধান বারবার এই কথাটি বলছেন যে জুলাই সনদের প্রতিটি বিষয় আমরা অক্ষরে অক্ষরে পালন করতে বাধ্য, আমরা পালন করব, অঙ্গীকার রয়েছে। তবে সেইখানে একটি প্রশ্ন আছে, জুলাই সনদ যখন স্বাক্ষর করা হয় তখন বিএনপি অবস্থান পরিষ্কার করেছে যে জুলাই সনদে যে বিষয়গুলো আনা হয়েছে সমস্ত বিষয়ের সাথে বিএনপি একমত পোষণ করে না। কিছু কিছু জায়গাতে বিএনপির কন্ট্রাডিকশন মনে হয়েছে, বিএনপি মনে করেছে যে এই জায়গাগুলোতে অধিকতর আরও সংস্কার হওয়া প্রয়োজন। সেই জায়গাগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি স্বাক্ষর করেছে। যখন নির্বাচন হয়েছে তখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, আমি একটু ক্লিয়ার করি, বিচার বিভাগের এই ধারার সাথে বিএনপি এগ্রি করেছিল। আমি শেষ করি। সেই জায়গাতে বিএনপি নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন তাদের নির্বাচন ইশতেহারের সাথে যদি নোট অফ ডিসেন্টের সম্পৃক্ততা থাকে তাহলে তারা যদি নির্বাচিত হয় তারা ওই নোট অফ ডিসেন্টটাকে কার্যকরী করতে পারবেন। সেই ক্ষেত্রে বিএনপি এইখানে আমি বলি বিএনপি কিন্তু এই জায়গাতে বিচার বিভাগ সংস্কারের বিরুদ্ধে না। বিএনপি যে কথাটি জাতীয় সংসদে বলেছে, আমরা যে আইনগুলো পাশ করেছি, অধ্যাদেশগুলো আইনে রূপান্তর করেছি, সেইগুলো আইনে রূপান্তর হয়ে গেছে। যেগুলো জাতীয় সংসদে পাশ করা হয় নাই সেই জায়গাগুলোতে বিএনপির পক্ষ থেকে, আইনমন্ত্রীর পক্ষ থেকে এবং বিএনপি সরকারের পক্ষ থেকে জাতীয় সংসদে এই কথাগুলো বলা হয়েছে যে এই জায়গাগুলোতে সংস্কারের যে বিষয়টি আনা হয়েছে, আমরা মনে করি যে এটি আরও অধিকতর তদন্ত করে আরও জনকল্যাণকর যথাযথ সংস্কার হওয়া প্রয়োজন। কাজে এই জায়গাগুলোতে আমরা এই মুহূর্তে আইন পাশ না করে আমরা প্রয়োজন বোধে সরকারি দল, বিরোধী দল সম্মিলিতভাবে কমিটি গঠন করে এগুলো যাচাই বাছাই করে যত দ্রুত সম্ভব আমরা জনকল্যাণের, সরকার মানে দেশের কল্যাণের একটি আইন আমরা জাতীয় সংসদে উত্থাপন করব। সেই সুযোগটুকু আপনাকে দিতে হবে, সেই সময় পর্যন্ত আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এখন আপনি বারবার এটি বিরোধিতা করলে চলবে না। আমরা বিরোধিতা তো করছি না, আমরা জাস্ট আপনাদের অবস্থান সুযোগ দিচ্ছি। জনাব মিজানুর রহমান, আমি একটু বিদ্যুতের বাইরে প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমাদের যে সামাজিক সংস্কৃতি, আপনার অভিজ্ঞতার আলোকে প্রশ্নটা করতে চাই। আমি রাজনৈতিক স্ট্র্যাটেজি তাদের দুই দলের দুই রকম হবে, সেটি বাস্তবতা অন্যরকম। কিন্তু এই যে যখনই যে আসে তার নিজের লোককে প্রশাসনে বসাতে চায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে বসাতে চায়, সরকারের উচ্চপদস্থ জায়গায় বসাতে চায়, এই সংস্কৃতিগুলো তো পরিবর্তনের কথা ছিল। আমরা কি আসলে দিন শেষে স্বাধীনতার প্রায় 55 বছর পরে আমরা কি ভালো এক্সাম্পল সেট করতে পারছি না? কারণ ওনারা দুজনেই বলছেন যে ওনাদের দুজনের ব্যক্তিটি যথার্থ ব্যক্তি, আরেকজনেরটি না। আপনি কি মনে করেন একজন নিউট্রাল ফিগার হিসেবে? অনেক ধন্যবাদ। অনুষ্ঠানের শুরুতে আপনি বলছিলেন যে রামিসার বাবা বিচার চাচ্ছে না কারণ সে জানে যে 7 দিন পর আরেকটা ইস্যু আসবে। আজকে টকশোতেও আমার অবস্থা রামিসার বাবার মতোই। আমি যে কোথায় ফোকাস করব, জ্বালানিতে, সংস্কৃতিতে, আপনি কি বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি আপনার কথা। এইটা এক ধরনের মানসিক সংস্কৃতি তৈরি হয়েছে, আমরা অস্থির হয়ে গেছি। এই একটা টকশোতে আপনি এত কিছু সমাধান করতে পারবেন না, এটা কিন্তু আমি আপনার ভুল ধরছি না। সমগ্র জাতি এইভাবে আছে, এদিকে একবার দৌড় দেয়, এদিকে একবার দৌড় দেয়, এই সেই করে। এবার আপনার প্রশ্নে আসি, এটা একটু আত্মসমালোচনা করলাম কারণ আমি কনসেন্ট্রেশনটা ধরে রাখতে পারছিলাম না যে আমি আসলে কোথায় যাব, কি প্রশ্ন করবেন আপনি। কারণ আমি জ্বালানি নিয়ে কথা বলতে এসেছি, নিয়ে বিদ্যুতের দাম, আমার মাথায় ওইটাই আছে। আমি আবার ওইটার প্রসঙ্গে আসব। এবার প্রথম কথা হচ্ছে পুলিশ থেকে সচিব পর্যন্ত সবাই যে প্রজাতন্ত্রের কর্মচারী এটা ভুলে গেছে। এই পুলিশকে, সচিব থেকে শুরু করে সকল প্রজাতন্ত্রের কর্মচারীকে রাজনীতিবিদরা ব্যবহার করে, সেটা ভোট চুরি থেকে শুরু করে যখন যেভাবে সুবিধা হয়, সেই শাস্তি দেওয়া হোক, এই করা হোক, সেই করা। এখন প্রজাতন্ত্রের যারা কর্মচারী, বিসিএস ক্যাডার থেকে যারা আসে, তারা আমাদের অনেকের চেয়ে মেধাবী। তারা যে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে এই জাতিকে রাজনৈতিক নেতাদের মানে সাথে নিয়ে, এইটা রাজনীতিবিদরা বুঝতে পারছে না। এটা আমার সুস্পষ্ট বলা এই জায়গাটায়। কারণ রাজনীতিবিদরা তো একটা নির্দিষ্ট সময়ের জন্য আসে, আর তারা তো থেকে যাবে, রিটায়ারমেন্ট নেবে। রিটায়ারমেন্টের পরেও দেখবেন অনেক সচিব এসে
রিটায়ারমেন্টের পরে সব ভালো ভালো কথা বলে, যখন ক্ষমতায় ছিল তখন কিছু বলে না, বলে এইটা হলো এইটা হলো। তার মানে এরা হলো, এদের মধ্যে একটা বিরাট সুবিধাবাদী অংশ আছে যারা সমাজের বহু কিছুকে ভোগ করে যাচ্ছে। তারা গাড়ির লোন নেয়, সেটার ইন্টারেস্ট দেয় না। এসব কাণ্ডকীর্তি তো হচ্ছে। তো আমি অনেক খুশি যে এবার অন্তত এই যে গাড়ির লোন নিতে যে বিনা সুদে গাড়ির লোনটা মনে হয় বন্ধ হয়েছে। তো এরকম অনেক জায়গা আছে যে জায়গাগুলো ধরার আছে। এবার আসেন, যদি আপনি কাউকে ব্যবহার করেন আপনার প্রয়োজনে গোপনে, তাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। অথচ ওনারা দুইজনই আইন প্রণয়নের সাথে জড়িত। আমি বলবো যে আপনি চমৎকারভাবে মানে বলেছেন যে ব্যর্থতা সফলতা সরকারে ভাই সবাই, সংসদে যারা গেছে তারাই, ইভেন যারা ইলেকশনে হেরে গেছে তারাও সরকারের অংশ। কারণ এই দেশটায় ধরেন টোটাল ভোট যদি হিসাব করেন, একটা কনস্টিটিউয়েন্সিতে যদি উনি এমপি হয়ে থাকেন, বিএনপির হোক জামাতের হোক যাই হোক, উনি যত ভোট পেয়েছে আর যারা হেরেছে যদি 5 জন একসাথে দাঁড়িয়ে থাকে ইলেকশনে, ওই 5 জনের যোগফল কিন্তু ওনার চেয়ে বেশি হতে পারে। তার মানে সেই মানুষগুলোর সহযোগিতা ছাড়া একটা রাষ্ট্র কখনো এগোতে পারে না। সেই জন্যে এই মানসিকতাটা আমরা বোঝাতে পারছি না সংস্কৃতি। এবার আসেন, এই যে আপনি বলছেন না যে মানে কাজটা তো বড় কথা, এবং সেইখানে এই সংস্কৃতি কেমন হলো, এ এসে তাকে দোষ দেয়, এ এসে তাকে দোষ দেয়। আপনি বলেন যে সংসদ ভবনে কথা বলার সংস্কৃতিটাকে আমরা তৈরি করতে পেরেছি। আমাদের শিশুরা কি দেখে? আমার বাচ্চাকে ছোটবেলায় আমি বিটিভি দেখা বন্ধ করে দিয়েছি, অন্তত সংসদ যখন চলে, কারণ আমার সন্তানকে তো রক্ষা করতে হবে এই সমস্ত নুইসেন্স ভ্যালু ক্রিয়েটিং কনভারসেশন থেকে। হ্যাঁ, পৃথিবীর সব দেশে এগুলো কম বেশি হয়, কিন্তু আমরা তার সাথে আবার মিডিয়া যুক্ত হয়েছে। এবার আপনাদের বলি, আপনারা অনেক সময় কি করেন, ওই ঝগড়াঝাটিটাকে এমনভাবে রিল টিল বানিয়ে প্রমোট করেন যে মনে হয় ওখানে হয়তো 50টা ভালো কাজ হয়েছে, কিন্তু ওই একটা যে খারাপ কাজ সেইটা। সংস্কৃতি কি জিনিস রে ভাই? সংস্কৃতি হচ্ছে ধরেন আপনি আমাকে দেখলে হ্যান্ডশেক করেন, এইটাই সংস্কৃতি। দেখা হলে হ্যান্ডশেক করব, কোথাও গুলাগুলি করে, এইটা যদি আমি জাস্ট উদাহরণের যদি বলি, এমন যদি হতো যে সংস্কৃতি হচ্ছে আপনার সাথে আমার প্রিয় কারো দেখা হলে একটা লাথি মারবো, তাহলে লাথি সংস্কৃতি হয়ে যেত। আলুর নাম পটল হলে কিন্তু পটলের নাম আলু হতো। আই লাভ ইউ কথাটা যদি আই হেট ইউ হিসেবে পারসিভড হতো, তাহলে আই হেট ইউ বললেই মানুষ খুশি হতো। সেই জন্যই ভাষা এবং সংস্কৃতি সবসময় একটা ভূখণ্ডের মানুষের কর্মকাণ্ডের ভিতর দিয়ে তৈরি হয়। ওই ডিম আগে না মুরগি আগের মতো ব্যাপার। সেখানে একটা জায়গায় শুরু করতে হবে। তো আমি অনুরোধ করবো আপনাদের দুই পক্ষকেই যে আপনারা একটা নতুন সংস্কৃতি চালু করতে পারেন। আমি অনেক খুশি যে আপনারা অনেক লিবারাল কথা বলার ক্ষেত্রে, অন্তত সেটা ভাল লাগছে। যে সরকার আজকে যে বিপদে পড়েছে বা পড়তে যাচ্ছে আমাদের দৃষ্টিতে সাধারণ মানুষের, সেটা হলো সরকারকে মুনাফাখোর বানানোর জন্য আমলা থেকে শুরু করে যারা নানা ধরনের সরকারি প্রতিষ্ঠান চালায় তারা উঠে পড়ে লেগেছে। দেখবেন এই বলবে যে ভর্তুকি না হলে চলছে না, আবার প্রফিটের ইনসেন্টিভ নিচ্ছে তারা। দ্বিমুখী হয়ে গেল না? বিদ্যুতের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা 2 দিন ধরে বোঝানোর চেষ্টা করছি যে রাষ্ট্রের যে মনোপলি বিদ্যুৎ, সেটা সাংবিধানিক অধিকারের অংশ। সেই বিদ্যুৎ পাওয়ার অধিকার সবার আছে, এবং সেই বিদ্যুতের যে মানে খরচ এবং হিসাব সেটা হবে কস্ট টু কস্ট। এটা আপনার জন্য বিশেষ করে সংসদে এটা খুবই আশা উচিত। আমরা 1 মিনিট সময় পাবো, আমরা একটু কনক্লুডিং রিমার্ক নিয়ে নিই। যেহেতু জনাব মামুন আপনাকে আমরা একটু দেরিতে পেয়েছি, আপনার কাছ থেকেই জানি, যদি একদম বিদ্যুতের প্রসঙ্গে যদি আসি, যদি বিদ্যুতের দাম শেষ পর্যন্ত বাড়েই, অর্থনীতিতে মূল্যস্ফীতি আছে, আপনারাও বলছেন স্বচ্ছতা এবং টেন্ডার প্রক্রিয়া নেওয়ার প্রশ্ন আছে। বিএআরসি বলেছে যে আজকে তারা যে কোনো ধরনের প্রকল্প পরিকল্পনা কমিশনে পাঠানোর আগে তাদের কাছে আগে পাঠাতে হবে অনুমোদনের জন্য। বিদ্যুৎ নিয়ে আসলে বড় ধরনের কোনো পরিবর্তনের আশা আপাতত আপনি করেন কিনা? 180 দিনের প্রায়োরিটির ভিতরেও কিন্তু এটা আছে। আমি আবারও বলছি, বিএনপি একটা বিধ্বস্ত দেশ দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে। এই বিধ্বস্ত অবস্থা থেকে, বিধ্বস্ত অর্থনীতি থেকে, বিধ্বস্ত বিদ্যুৎ থেকে, বিএনপি বিধ্বস্ত আইন শৃঙ্খলা থেকে দেশকে সঠিক জায়গায় নিয়ে যেতে একটু সময় লাগবে। বিএনপি আমি মনে করি সেই জায়গাতে সঠিক পথেই এগোনোর চেষ্টা করছে, সঠিক পথে যাওয়ার জন্য পরিকল্পনা তৈরি করছে এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে। এই জায়গাতে আমি যে কথাটি বিনয়ের সাথে বলবো সেটি হলো যে বিএনপিকে এককভাবে দায় না করে বিএনপিকে অন্যান্য রাজনৈতিক দল যারা বিগত দিনে আমরা ফ্যাসিস্ট বিরুদ্ধে আন্দোলন করেছি সকলের সহযোগিতা বিএনপি কামনা করে আমরা আশাবাদী সকলের সহযোগিতা করবে। এই বিধ্বস্ত অর্থনীতি যে জায়গায় বিদ্যুতের দাম বাড়ার কথা বলেছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানির দাম বাড়িয়েছে, অন্যান্য কিছুর দাম বেড়েছে। সেই জায়গাতে যৌক্তিক কারণে যদি কিছুটা দাম বাড়াতে হয়, হয়তো
বিএনপি সরকারের অনীহা থাকার পরেও হয়তো বাড়ানো হতে পারে, কিন্তু বাট এটা আমরা মনে করি সহনীয় মাত্রায় অবশ্যই থাকবে। নিঃসন্দেহে। আমরা আমি আবারও বলছি, এই দেশটাকে সঠিক জায়গায় নিয়ে যেতে হলে বিএনপি সরকার যথাযথ কার্যকরী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে, অন্যান্য সকলকে সহযোগিতা করতে হবে। নিঃসন্দেহে। বিরোধিতার স্বার্থে বিরোধিতা না করে এই দেশের দিকে তাকিয়ে আমরা সকলে মিলে এগিয়ে যেতে চাই। আমরাও তেমনটি আশা করি। জনাব মামুন ধন্যবাদ। জনাব কামরুল হাসান মিলন, একেবারে 40 সেকেন্ডের একটা উত্তর চাই। সেটা হচ্ছে বিএনপির পক্ষ থেকে যেই ধরনের উদ্বেগের কথা বলা হচ্ছে এবং সময় চাওয়া হচ্ছে, আপনারা কি সেই সময় দিতে তাদেরকে রাজি? এক, কনসিডারিং দ্য ফ্যাক্ট মানুষের ভোগান্তি বাড়ছে, আবার আপনারাও তো মাঠে এসব ইস্যুতে যথেষ্ট তৎপর না যতটা আপনারা জুলাই সনদ বা সংস্কারের প্রশ্নে, আপনারা কতটা তৎপর আগামীতে হবেন? জি, ধন্যবাদ। তো আসলে সময় তো জনগণ দিবে। হ্যাঁ, আমরা যেটা বলবো যে উন্নয়নের, মামুন ভাই যদি এটা বলতেন যে একটা রাস্তা, একটা ব্রিজ উন্নয়নের জন্য আমার এই 3 মাস যথেষ্ট না, এটা জনগণ মানত। কিন্তু উনি যখন একটা বিচার বিভাগের স্বাধীনতা অথবা ন্যায় বিচার প্রতিষ্ঠার যে ব্যাপার, এটা আসলে 3 মাস প্রয়োজন পড়ে। আমি বিধ্বস্ত বাংলাদেশের কথা বলছি। এটা বিধ্বস্ত বাংলাদেশ আরেক জিনিস, কিন্তু যে বিচারহীনতার সংস্কৃতি, এটা দূর করতে 3 মাস না। যদি এই অবস্থায় থাকে, আমি বললাম, পূর্বেও বলেছি, 30 বছরও এটা শেষ হবে না। আমি স্যারের একটা কথা, যেটা বিরোধী দল সরকারের অংশ অবশ্যই, এবং বিরোধী দলকে যদি ফাংশন করতে না দেয়া হয় তাহলে অবশ্যই এটা সরকারের দায়। এবং আমরা দেখেছি ইতিমধ্যেই যে অনেক জায়গায় বরাদ্দের ক্ষেত্রে অথবা আচরণের ক্ষেত্রে আমরা এটাও দেখেছি যে ওনাদেরই বিদ্রোহী প্রার্থী যেখানে পাশ করেছেন তাকেও সেখানে যেতে দেওয়া হচ্ছে না, বা অনেক ক্ষেত্রেই বাধাগ্রস্ত করা হচ্ছে। তাহলে তো এখানে ফাংশন করবে না সরকার স্বাভাবিকভাবেই। আমরা দেখলাম বিদ্যুৎ, ওই যে জ্বালানি সংকটের ক্ষেত্রে যেটা ঘটলো, বিরোধী দলকে নিয়ে একটা কমিটি হলো, পরের দিনই বা 2-3 দিনের মধ্যেই সব স্বাভাবিক হয়ে আসলো। এটা তো সরকারের উদ্যোগ নিতে হবে। আমরা তেমনটি আশা করি যার যেখান থেকে উদ্যোগ রাখা দরকার এবং ভূমিকা রাখা দরকার তারা সেটি নেবেন। আমরা আয়োজন এখানেই শেষ করছি এবং আপনারা আমাদেরকে আজকে 3 জন সময় দিয়েছেন স্টুডিওতে এসে, আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজনীতির আয়োজন আজ এই পর্যন্তই। আগামী রোববার আবারও দেখা হবে রাত 9টায় রাজনীতির অনুষ্ঠানে। আমাদের সাথেই থাকুন, ভালো থাকবেন।